চলেন শুরু করা যাক। নাম্বার ওয়ান, অলরেডি আপনারা যারা সেই ওয়ার্কশপটা দেখেছেন জাভাস্ক্রিপ্ট ফিউচার ল্যাঙ্গুয়েজ হিসেবে কেমন হবে, সেখানে প্রথম দিকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ওই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়ে গেছে। তারপর আমি একটু বলছি, দেখেন জাভাস্ক্রিপ্ট কি এটা নিয়ে একটা বেসিক আলোচনা। চলেন শুরু করি আমরা এবার। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে পপুলার একটি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন পিএইচপি, তারপরে পাইথন, ঠিক আছে, তারপরে হচ্ছে রুবি, রেইলস। সবাই কি বুঝতে পারছেন? সো এখন জি স্যার। আমাদের এখানে খুবই পপুলার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়েবের জন্য কোনটা? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট। সবাই কি বুঝতে পারছেন? সো এটা জি স্যার। মাথায় রাখবো আমরা। পাশাপাশি জাভাস্ক্রিপ্টকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এখানে আমরা অনেক ধরনের স্ক্রিপ্ট টাইপের কাজ আমরা করে থাকি, বুঝতে পারছেন? এটা জি। অনেক বেশি লাইট ওয়েট। লাইট ওয়েট মানে হচ্ছে খুবই হালকা। দেখবেন যে আপনার পিএইচপি তে কাজ করতে গেলে একটা সার্ভার সেটআপ করে নিতে হয়, সার্ভার মেইনটেনেন্স করতে হয়, সার্ভার স্টার্ট করতে হয়, দেন পিএইচপি, মানে অনেক ধকল পোহাইতে হয় আর কি, বুঝতে পারছেন? বাট জাভাস্ক্রিপ্ট এমন একটি মজার ল্যাঙ্গুয়েজ যে আসলে আপনার এটা খুবই লাইট ওয়েট। শুধুমাত্র আপনার ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার নিবেন, যেমন মজিলা ফায়ারফক্স হতে পারে, ক্রোম হতে পারে, নেওয়ার পর আপনি ব্রাউজারের মধ্যে কিন্তু জাভাস্ক্রিপ্টটাকে রান করে ফেলবেন। এটা খুবই লাইট ওয়েট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? খুবই ইজি এটা। মানে আমি বলবো যে জাভাস্ক্রিপ্ট এত মজার একটা ল্যাঙ্গুয়েজ এবং এটা খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু মানে আপনি যদি একটু মনোযোগী হন, ঠিক আছে সবাই, সবাই কি শুনতে পাচ্ছেন? জি 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 স্যার। ভাইয়া। আপনি যদি একটু মনোযোগী হন তাহলে দেখবেন যে জাভাস্ক্রিপ্টটা কিন্তু খুব সহজেই আপনি কিন্তু শিখতে পারছেন। আমি কি সবাইকে বুঝিয়ে দিতে পারলাম নাকি? জি আর স্যার। যদি অমনোযোগী হন তাহলে যে কোনো জিনিস কিন্তু শেখাটা খুব টাফ হবে আর কি। সো এই হচ্ছে অবস্থা। ক্রস প্ল্যাটফর্মে জাভাস্ক্রিপ্টের ব্যবহার রয়েছে। আমরা অলরেডি আমাদের সেই ক্যাম্পেইনে আলোচনা করেছিলাম যে জাভাস্ক্রিপ্ট একাধারে ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, একাধারে মোবাইল অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, একাধারে জাভাস্ক্রিপ্ট কিন্তু আপনার হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এটার বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এটাকে ব্যবহার করা যাচ্ছে এখন। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড সিনট্যাক্স কিন্তু রয়েছে, যেমন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা বলেন, পিএইচপি বলেন, তাদের কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফিচারটা কিন্তু আছে। আর জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড এর ফুল ব্যাপারটা নাই আসলে, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেভাবে লিখতে হয় ওই সিনট্যাক্সটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাই আর কি জাভাস্ক্রিপ্টের মধ্যে। সবাই কি বুঝতে পারছেন? তার মানে জি আপনি স্যার। কাজ করার সময় একটা প্রফেশনাল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করার কিন্তু একটা কি বলা যায়, একটা ফিল কিন্তু আপনি এখানে পাবেন। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি স্যার। পাশাপাশি জাভাস্ক্রিপ্ট কিন্তু নর্মাল ভাবে রান হয় ব্রাউজারে। জাভাস্ক্রিপ্টটা রান করে কোথায় নর্মাল ভাবে? ব্রাউজারে রান করে। কিন্তু আমরা জানি, আমরা যারা ওই ক্যাম্পেইনটাতে ছিলাম তারা জানি যে জাভাস্ক্রিপ্টটা ব্রাউজারে তো রান করেই, কিন্তু ব্রাউজার ছাড়াও আপনি পিসিতেও আসলে রান করতে পারবেন নোড.জেএস ইউজ করার মাধ্যমে। এটা সবাই মনে হয় অবশ্যই জানেন আর কি। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এই পয়েন্টগুলো নিয়ে যে আমি কথা বললাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কেউ কোনো কিছু জানতে চান প্রশ্ন কিনা এই টপিকগুলোর উপর? অবজেক্ট ওরিয়েন্টেশন সিনট্যাক্সটা আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড সিনট্যাক্স বলতে আমি একটু বলি তাহলে। যেমন আপনি নর্মাল ভাবে যদি জাভার কথা আমরা বলি কিংবা পিএইচপির কথা যদি আমরা বলি, ওই জাভা এবং পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওটার মানে ওই ল্যাঙ্গুয়েজটার টোটাল অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারটা কিন্তু আছে। বাট জাভাস্ক্রিপ্টে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে কোনো ফিচার আসলে নাই। শুধু সিনট্যাক্সটা, মানে ES6 চলে আসার পরে আপনি পিএইচপি তে যেভাবে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড কোডগুলো করা হয় জাভাতে আপনি করতে পারবেন, বাট কমপ্লিট একটা অবজেক্ট ওরিয়েন্টেড যে ফ্লেভার সেটা কিন্তু জাভাস্ক্রিপ্টে নাই। শুধু সিনট্যাকটিক্যাল একটা ব্যাপার কিন্তু আপনি জাভাস্ক্রিপ্টে পাবেন আসলে। মানে খুব সহজ ভাষায় যদি বলি, জাভাস্ক্রিপ্টে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার পাবো না, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা যেভাবে লিখে সেই প্যাটার্নটা, কোডিং স্টাইলটা আমরা আসলে পাবো। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। জি সবাই কি বুঝতে পারছি? ওকে, নাইস। সো আর কি কারো কোনো প্রশ্ন আছে এই কয়েকটা টপিকের উপরে বেস করে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা পিএইচপি না শিখে জাভাস্ক্রিপ্ট শিখতেছি, তো আমরা পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি একটু তফাৎটা যদি আমাদেরকে একটু যদি বলতেন ডিটেলস, যদিও আচ্ছা, টপিকসটা। পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট, পিএইচপি না শিখে জাভাস্ক্রিপ্ট শিখছেন ব্যাপারটা তা না। আপনারা আজকে জাভাস্ক্রিপ্ট শিখছেন, একটা সময় গিয়ে আপনারা পিএইচপিও শিখবেন যখন দরকার পড়বে আর কি। এখন বিষয় হচ্ছে পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আসলে? পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? মানে আপনি আপনার হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, ডিজাইন করার সময় ডেভেলপমেন্ট করার জন্য ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি পিএইচপি ব্যবহার করবেন। এটা হচ্ছে পিএইচপির বৈশিষ্ট্য। পিএইচপি কিন্তু ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কখনো ব্যবহৃত হয় না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে মানে একভাবে আপনি হচ্ছেন একদিক থেকে আপনি এটা ফ্রন্ট এন্ডে ব্যবহার করবেন,
আরেকদিকে আপনি কিন্তু ব্যাকএন্ডও ব্যবহার করতে পারবেন। তার মানে জাভাস্ক্রিপ্টের আপনার কি রয়েছে, দ্বিমুখী একটা একটা বিহেভিয়ার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ বলেন। কোন একটা ওয়েবসাইট ডাইনামিক করার ক্ষেত্রে কি শুধু জাভাস্ক্রিপ্টে যথেষ্ট, পিএইচপি লাগবে, না শুধু জাভা দিয়ে হবে? পিএইচপি ছাড়াও আপনি করতে পারবেন। ওই যে বললাম না যে জাভাস্ক্রিপ্টে আপনার হচ্ছে আপনার এটা ফ্রন্ট এন্ডে কাজ করছে, পাশাপাশি আমরা নোড.জেএস ইউজ করে, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক নোড.জেএস ইউজ করেও তো আমরা কাজ করতে পারছি নাকি? তার জি মানে জি একই জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা ফ্রন্ট এন্ডও কাজ করতে পারছি, পাশাপাশি কিন্তু আমরা ব্যাক এন্ডও আমরা হ্যান্ডেল করতে পারছি। ঠিক আছে, ওকে, এবার আসেন শুরু করা যাক। ইতিহাসটা আমরা একটু জেনে নেই। ইতিহাসটা যদিও অলরেডি আপনারা অনেকেই জানেন, বাট তারপর আমরা এটা নিয়ে একটু আলোচনা করি চলেন। ইন সেপ্টেম্বর 1995, 1995 সালের সেপ্টেম্বর মাসে নেটস্কেপ প্রোগ্রামার নেমড ব্র্যান্ডন এইচ, উনি কি করেন মানে হচ্ছেন ডেভেলপ এ নিউ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইন জাস্ট 10 days, 10 দিনের মধ্যে উনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে তখন আসলে উনি এটাকে ব্যবহার করেন। ইট ওয়াজ অরিজিনালি নেমড মোকা। তখন এটার নাম কি ছিল? মোকা। মোকা ছিল। বাট পরবর্তী সময় কি করেন, কুইকলি এটা উনি আসলে এটা নাম নিয়ে আসেন লাইভ স্ক্রিপ্ট। তারপরে উনি এটা নামকরণ কি করে দেন, লাইভ স্ক্রিপ্ট করে দেন, এবং পরবর্তী সময় উনি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটার নামটা আসলে নিয়ে আসেন। এগুলো আপনারা গুগল ঘাটবেন, ঘেটে ঘেটে আপনারা কি করবেন, মানে জাভাস্ক্রিপ্ট কিভাবে আসলো, কেমনে কি হলো না হলো, অনেক ইন ডিটেইল আপনারা আসলে জানতে পারবেন আর কি। আমরা যেহেতু আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের জার্নি শুরু করলাম, বেসিক এই ইনফরমেশন গুলো আমাদের আসলে জেনে রাখা ভালো। এই সেই ব্যক্তি যিনি জাভাস্ক্রিপ্টটা ল্যাঙ্গুয়েজটা আসলে তৈরি করেছিলেন আর কি। সবাই কি বুঝতে পারছি? জি স্যার, জি জি। ওকে, এবার আরো একটা বিষয় আমাদের জেনে নেওয়া ভালো। আমরা যে আজকে জাভাস্ক্রিপ্ট শুরু করলাম, জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে অবশ্যই আপনাকে কিছু কিছু বিষয় কিন্তু আগে থেকে জেনে ফেলতে হবে। সবাই কি বুঝতে পারছেন? যেমন জি ভাইয়া। অবশ্যই জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে আপনার HTML5 এটা কিন্তু আপনাকে শিখতেই হবে, এবং HTML5টা শিখতে হবে বললে ভুল হবে, খুব ভালো করে শিখে কিন্তু আপনাকে জাভাস্ক্রিপ্ট কোর্সটা শুরু করতে হবে। পাশাপাশি CSS3, এই HTML5 এবং CSS3 এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপনাকে মানে খুবই ভালো করে তারপরে কিন্তু জাভাস্ক্রিপ্ট শুরু করা উচিত আপনাদের সবার জন্য আর কি। আমি কি সবাইকে বুঝতে পারলাম? জি ভাইয়া। এখন যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যে ভাইয়া আমি তো আসলে HTML পুরোপুরি শেষ করতে পারি নাই, বা CSS টা এখনো ভালোভাবে শেষ করতে পারি না, আমি শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি, যে এমন কেউ থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে টেনশন করার কোনো কারণ নাই। আমাদের যেহেতু এখন ক্লাস প্রথম দিকে একটু স্লোলি আগাবে, মানে খুব বেশি আপনাদেরকে প্রেশার দিয়ে দেওয়া হবে ব্যাপারটা তা না আসলে। তো এই গ্যাপের মাঝখানে আপনার হচ্ছে জিলুর রহমান ভাইয়ের কিন্তু ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে গোছানো প্লেলিস্ট রয়েছে HTML এর CSS এর। কি বলেন সবাই? জি স্যার। আছে না? আপনারা সবাই ওই প্লেলিস্ট গুলা ধরে ধরে, যদি কারো গ্যাপ থাকে, মানে আপনি যদি মনে করেন যে না আমার মনে হচ্ছে আমি একটু দুর্বল CSS এ, আপনার মনে হচ্ছে না আমি একটু HTML এ দুর্বল, এই দুটো জিনিস একটু সবাই কি করবেন, ভালো করে শেষ করে ফেলবেন। পাশাপাশি বুটস্ট্র্যাপ 5, এই বুটস্ট্র্যাপ 5 এরও একটা সুন্দর সিরিজ কিন্তু রয়েছে আমাদের জিলুর রহমান ভাইয়ের, নাকি সবাই কি বলেন? দেখেছেন তো সবাই? আপনারা দেখেছি। অবশ্যই বুটস্ট্র্যাপ 5 এরও সেই মানে সিরিজটা কিন্তু ভালো করে দেখে ফেলবেন, এবং যদি কেউ আগে থেকে দেখে থাকেন তাহলে তো আর দেখার দরকার নাই, বাট আপনারা যারা এখনো দেখেন নাই বা অল্প একটু দেখেছেন, পুরোপুরি ভাবে কিন্তু বুটস্ট্র্যাপ 5 এর সিরিজটা কিন্তু সবাই শেষ করে ফেলবেন। আমি মনে হয় সবাইকে বুঝতে পারলাম, রাইট? সবাইকে বুঝতে পারছি আমরা সবাই? ওকে, নাইস। এবার আসেন গিটহাব। গিটহাবের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত, বাট কেউ কেউ থাকতে পারেন যারা হয়তো এখনো আমরা আসলে গিটহাবের সাথে পরিচিত হই নাই, রাইট? জি 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 আচ্ছা, তো গিটহাবের ব্যাপারে আমি বলবো যারা আগে থেকে গিটহাব কিছুটা পারেন বা মোটামুটি ভালো পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর যদিও এখানে আমি বলেছি যে মানে জাভাস্ক্রিপ্টের কোর্স শুরু করার পূর্বে গিটহাবটা ভালো করে শিখুন। আমি বলবো যে আমি আমাদের ক্লাসের মধ্যেও আসলে আমি পার্ট বাই পার্ট ধীরে ধীরে কিন্তু কি করব, গিটহাবের বিভিন্ন বিষয় আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের দেখানো শুরু করবো আর কি। অর্থাৎ গিটহাব আগে থেকে যদি আপনি কিছুটা পারেন খুব ভালো, আর যদি আপনার গিটহাবের সম্পর্কে কোনো আইডিয়া খুব একটা না থাকে, কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে এই ফুল কোর্সের মধ্যে কিন্তু গিটহাবের অনেক অ্যাডভান্স ইউজ কেস গুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং আমাদের যত ধরনের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয় আছে সবকিছু আমরা কিন্তু গিটহাবের মাধ্যমে জমা দিব। ভাইয়া, মানে গিটহাবটা কি? এটা গিটহাব নিয়ে আমি করবোটা কি, মানে আমাদের আচ্ছা গিটহাব কি এটা নিয়ে অল্প একটু বলি আমি, কিন্তু ডিটেইলে কিন্তু আমরা আস্তে আস্তে কথা বলবো। গিটহাবটা হচ্ছে একটা ডেভেলপার কমিউনিটি, যেখানে আপনার হচ্ছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আমরা যদি যাই এখান থেকে হচ্ছে আমি গিটহাবে চলে গেলাম, দেখেন github.com। তো এই হচ্ছে github.com। গিটহাব ছাড়াও আপনার আরো এরকম অনেক রয়েছে, বিটবাকেট রয়েছে, প্লাস আপনার আরো অনেক অনেক এরকম গিটহাবের মতন কিন্তু সাইট রয়েছে। তো গিটহাবটা আসলে কি, এটা একটা কিন্তু খুব জরুরি আমাদের একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়, তাই না? গিটহাবটা হচ্ছে সারা পৃথিবীর যত ডেভেলপার রয়েছেন, শুধু জাভাস্ক্রিপ্ট ডেভেলপার না, কিন্তু জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, পাইথন ডেভেলপার, PHP ডেভেলপার,
তারপরে মোবাইল অ্যাপস ডেভেলপার, যত ধরনের ডেভেলপার রয়েছেন তারা তাদের প্রজেক্ট, তাদের কোড সবকিছু গিটহাবে রেখে 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 কিন্তু তারা কাজ করেন। কেন কাজ করেন? কারণ দেখেন একটা বিশাল বড় প্রজেক্ট, এটা কিন্তু একদিনেই সম্পূর্ণ হয়ে যায় না, কি বলেন সবাই, ঠিক তো নাকি? জি জি এটা ধরেন 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর কাজ কিন্তু চলতেই থাকে চলতেই থাকে। তো ডেভেলপাররা কি করেন, ওনারা ওনাদের প্রজেক্টটাকে গিটহাবে হোস্ট করেন, মানে গিটহাবে রেখে দেন এবং প্রতিনিয়ত প্রজেক্টে কাজ করতে থাকেন, আপডেট করতে থাকেন এবং গিটহাবের মধ্যে স্ক্রিপ্টটা জমা থাকে। এতে লাভটা কি, অনেক লাভ আছে। তার মধ্যে সবচেয়ে বড় যে লাভ সেটা হচ্ছে আপনার কোডগুলো কিন্তু সিকিউর অবস্থায় থাকছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রতিনিয়ত কোডগুলোকে আপনি বিভিন্নভাবে আপডেট করতে পারছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? নাম্বার 3 হচ্ছে আপনার গিটহাবের আরেকটা মজার বিষয় হচ্ছে বিশাল বড় যদি কোনো প্রজেক্ট হয়, ঠিক আছে, মাঝে মধ্যে আমরা কিছু সিম্পল প্রজেক্টে কাজ করি, কিন্তু অনেক সময় এমন হয় যে এটা এমন বড় এক প্রজেক্ট ক্লায়েন্ট আমাদেরকে দেয় কিংবা কোনো কোম্পানি আমাদেরকে দিয়েছে, যে প্রজেক্টটা এত বড় একটা প্রজেক্ট একজন মিলে কাজটা করা সম্ভব না। গিটহাব আপনাকে সেই সুন্দর সুযোগটা দিবে, সেটা হচ্ছে 4 জন 5 জন কিংবা 10 জন মিলে আপনারা বিশাল বড় একটা প্রজেক্টকে হ্যান্ডেল করবেন, 10 জন ডেভেলপার একটা প্রজেক্টে কাজ করবেন। এই নেটওয়ার্কিংটাও কিন্তু গিটহাব আপনাকে করে দিবে। আমি কি সবাইকে বুঝতে পারলাম? এছাড়াও আপনারা যারা দেশের বাইরে জব করতে চান, দেশের মধ্যে বসেই বাংলাদেশে বসে রিমোট জব করতে চান, যারা দেশের বাইরের, কিংবা ওয়ার্ক ফ্রম হোম, আমাদের করোনার মধ্যে কিন্তু এই 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 জবের এই বিষয়টি খুব জনপ্রিয় হয়েছে, সবাই জানেন তো, ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট জব। আপনার এই সফটওয়্যার জগতে মানে খুব বেটার একটা জিনিস হচ্ছে আপনি কিন্তু রিমোট জব করতে পারবেন। রিমোট জব মানে কি, ঘরের মধ্যে বসে আপনি অন্য আপনার হচ্ছে অনেক দূরের কোন একটা কোম্পানির জব কিন্তু আপনি করতে পারবেন। তো এই কাজগুলো করার সময় দেখা যাবে যে আপনার প্রজেক্ট গুলা কিন্তু ওই কোম্পানির প্রজেক্টটা রাখা হয় গিটহাবের মধ্যে, আপনি ঘরে বসে বসে সেই কাজ করে জমা দিয়ে দিচ্ছেন আর কি। তো আরো অনেক অনেক ব্যাপার আছে, আমি আপাতত এই এই মুহূর্তে গিটহাব নিয়ে ডিটেলে যাচ্ছি না, আমি আস্তে আস্তে আপনাদের সামনে যাবো আর কি। জি, একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন। জি ভাইয়া, আসলে আমরা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভ করতে পারবো? যেমন অনেক জায়গায় কিন্তু প্রবলেম সলভের একটা কম্পিটিশন হয়, তো এখানে কি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভ করতে পারবো? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। উত্তর হচ্ছে একজন প্রোগ্রামারের মূল দায়িত্ব হচ্ছে প্রবলেম সলভ করা, ঠিক আছে, প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করা, ঠিক আছে। আমাদের এই কোর্সে অবশ্যই আপনাদের প্রবলেম সলভিং স্কিল নিয়েও কিন্তু প্রচুর আলোচনা করবো আমরা। শুধু তাই না, আপনাদের অ্যাসাইনমেন্টও সাজানো গোছানো হয়েছে, এমন এমন সব প্রবলেম আপনাদেরকে দেওয়া হবে যেটা আপনারা নিজেরা সলভ করবেন আর কি, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটি শুরু করার আগে আমাদের অবশ্যই কি করতে হবে, HTML5 খুব ভালো করে শেষ করে ফেলতে হবে। জিলুর রহমান ভাইটাই হচ্ছে, আমি সবাইকে রিকোয়ার্ড করে দিলাম, ওগুলো শেষ করবেন। CSS3 ভালো করে শেষ করতে হবে, বুটস্ট্র্যাপ শেষ করতে হবে। গিটহাব এটা আমি আস্তে আস্তে দেখাই দিব, আজকেই হয়তো আমি আপনাদেরকে টুকটাক কিছু জিনিস দেখাই দিব যেন আপনারা আসলে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন আর কি। আশা করি সবাই জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। সবাই কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। বুটস্ট্র্যাপ 4 করা আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপ 4 যদি কারো করা থাকে, আপনি বুটস্ট্র্যাপ 5 ওই একই জিনিস, একটু আপডেট হয়েছে, আর কিছু না আসলে। এবার আসেন, IDE বলতে আসলে কি বোঝায়? IDE মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে আমরা অথবা আমরা দেখেন আমরা যে কোডিং লিখবো, প্রোগ্রামিং করবো আমরা, তাই না? আমাদের তো একটা এডিটর দরকার নাকি? আমাদের একটা এডিটর দরকার না? তো এডিটর হিসেবে আমাদের জন্য আসলে আমরা কোনটা ইউজ করবো আসলে, ঠিক আছে? এডিটর বা আইডি বলছি আমরা কোনটা ইউজ করবো। দেখেন আমরা অনেক এডিটরের সাথে পরিচিত, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, PHP স্ট্রোম আছে, সাবলাইম টেক্সট 3 আছে, আমি সাবলাইম লিখছি অলরেডি, সাবলাইম টেক্সট 2 আছে, 3 আছে, তাই না? কি বলেন সবাই? এরকম তো আছে নাকি? আরো অনেক নোটপ্যাড প্লাস প্লাস আছে, অনেক এডিটর আছে আসলে। কিন্তু আমাদের জন্য কোনটা বেটার হবে কিংবা আমরা আসলে কোনটা ইউজ করবো, এই জিনিসটা আমরা একটু চলেন জেনে নিই। তাহলে এবার দেখা যাক, আমরা আসলে আমাদের ফুল প্রজেক্টে ফুল কোর্স জুড়ে আমরা আসলে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটাই ব্যবহার করবো। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই ভিজুয়াল স্টুডিও কোডটা আমরা আসলে ব্যবহার করবো, তাই না? এখানে একটা জিনিস দেখেন, কিছু সফটওয়্যার গুলো আছে, এগুলো হচ্ছে IDE, আবার কিছু সফটওয়্যার রয়েছে এগুলোকে কি বলা হয়, এডিটর। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে? এডিটর মানে হচ্ছে মোটামুটি কোড এডিট করার জন্য বা কোডিং করার জন্য হালকা পাতলা একটা সফটওয়্যার, ঠিক আছে। আর IDE মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, তার মানে ওটা একদিকে যেমন ভিজুয়াল স্টুডিও কোড, PHP স্ট্রোম, এগুলো এই দুটো কিন্তু আপনার IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। মানে এগুলো একদিকে এডিটর, আরেকদিকে একজন ডেভেলপারের ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে অনেক বেশি প্রফেশনাল করার জন্য এটার মধ্যে অনেক এনভায়রনমেন্ট রয়েছে, এবং আপনি চাইলে অনেক এনভায়রনমেন্ট সেট আপ করে নিতে পারবেন, এবং আপনি একটা মানে বেস্ট ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স কিন্তু পাবেন আপনি এখানে, যেটা হয়তো সাবলাইম টেক্সটে ততটা পাবেন না, অ্যাটম বা সাবলাইম টেক্সট 2, 3 তেও কিন্তু ততটা পাবেন না। আমি কি সবাইকে বুঝাতে পারলাম? জি ভাইয়া। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো আমরা কি করব তাহলে? আমরা আসলে ভিজুয়াল স্টুডিও কোডটাই আমরা আমাদের প্রজেক্টে আসলে ব্যবহার করব।
ওকে, নাইস। সো চলেন এবার আমরা তাহলে কি শুরু করি এখন, এনভায়রনমেন্ট সেটআপ করি। আমরা যে কাজ শুরু করব, কোডিং টোডিং শুরু করব, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করা শুরু করব, এনভায়রনমেন্টটা কিভাবে আমরা সেটআপ করব। নাম্বার 1, প্রথমেই আমরা ইনস্টল ভিএস কোড এন্ড কনফিগার। আমরা আসলে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ইনস্টল করব এবং এটাকে কনফিগার করব আমাদের মতন করে। আমরা একটু গুগলে যাই, চলেন। ঠিক আছে, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখবেন আপনি ভিএস কোড লিখে বা ভিএস কোড ডাউনলোড লিখে আপনি একটা এন্টার প্রেস করেন। ভিএস কোড লিখে আপনি এন্টার প্রেস করার পর দেখবেন যে আপনার সামনে একটা মানে ওয়েবসাইট চলে আসবে, যে code.visualstudiocode.com/download। এই জায়গা থেকে আপনি কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয়, এই যে উইন্ডোজ, আপনার যদি লিনাক্স হয় তাহলে আপনি এটা ডাউনলোড করতে পারেন, ম্যাক হলে আপনি এটা ডাউনলোড করবেন। সবাই কি ক্লিয়ার? আমরা কি এখনই ডাউনলোড করে ফেলবো ভাই? এখনই ডাউনলোড করার দরকার নাই, আপনারা শুধু দেখেন। ঠিক আছে, কারণ এখনই ডাউনলোড করতে গেলে দেখা যাবে আপনার একটু পেস লেগে যাবে কিন্তু, তাই না? জি জি, মিস করে ফেলবো। ডাউনলোড করা যাদের আছে তারা তো করার দরকার নেই। না না, যাদের করা আছে তাদের দরকার নেই, শুধু তারা সেটআপ করে নেবেন আর কি। এবার এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু কথা বলে রাখি, ভিজুয়াল স্টুডিও কোড একটি অসাধারণ, বর্তমান সময়ের একটি অসাধারণ এবং খুবই খুবই পপুলার একটি আইটিই। ঠিক আছে, এবং এটা মাইক্রোসফটের। এবং আপনার কিন্তু আরেকটা মজার কথা বলি নেই সবাইকে, এই ভিজুয়াল স্টুডিও কোড, এই যে আমরা এই সফটওয়্যারটা যে আমরা ইনস্টল করব, এই সফটওয়্যারটা কিন্তু আপনার জাভাস্ক্রিপ্টের ইলেকট্রন জিএস নামে একটা ফ্রেমওয়ার্ক রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। ঠিক আছে, ইলেকট্রন জেএস নামে একটা ফ্রেমওয়ার্ক রয়েছে আপনার। এই যে ইলেকট্রন জেএস, এটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ব্যাপারটা সবাই বুঝতে পারছেন? তার মানে আমরা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, আমরা আসলে এখন এমন একটি কোড এডিটর বা আইডি আমরা ব্যবহার করছি যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়েছে। দেখেন, এই যে ইলেকট্রন জেএস এর ওয়েবসাইটে আমি যাচ্ছি। ওয়াও, মজার ব্যাপার। এই যে ইলেকট্রন জেএস, আপনারা মানে যাত্রা শুরু করেছেন, এরপরে আপনারা একটা অপার সম্ভাবনাময় ভবিষ্যতে যাওয়ার কিন্তু রাস্তা খুলে যাবে আপনাদের জন্য। দেখেন, এই যে দেখেন, ভিজুয়াল স্টুডিও কোড অ্যাপস ইউজার লাভ বিল্ট উইথ ইলেকট্রন। তৈরি করে না, অ্যাপস ডেস্কটপ অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি একটু আগে বলছিলাম না, যেটা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশনও তৈরি করা যায়। ইলেকট্রন জেএস এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা আপনার ফ্রেমওয়ার্ক। এটা ইউজ করে আপনি প্রথমে জাভাস্ক্রিপ্ট শিখবেন, তারপরে যখন ইলেকট্রন জেএস শিখবেন, আপনি তখন দেখা যাবে যে এরকম ভিজুয়াল স্টুডিও কোডের মতন হোয়াটসঅ্যাপ, ডেস্কটপে হোয়াটসঅ্যাপটা আছে না, তারপরে স্ল্যাক, ফিগমা, দেখেন এরকম আরো অনেক অনেক সফটওয়্যার কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করেই কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। চিন্তা করেন, যেখানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য সি প্লাস প্লাস, সি শার্প এগুলা ইউজ করা লাগে আর কি, মাথা নষ্ট করে ফেলতে হয়। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জাভাস্ক্রিপ্ট শিখার পর যদি ইলেকট্রন শিখি তাহলে এই সফটওয়্যার বানাতে পারবো না, রিঅ্যাক্টও শিখতে হবে? না, আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, স্টেপ বাই স্টেপ। আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশনে যেতে চান তাহলে রিঅ্যাক্ট লাগবে। আপনি যদি হচ্ছেন এখানে আসেন, আপনাকে অবশ্যই যেটাই শিখেন একটা স্টেপ ফলো করা লাগবে। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে না, রিঅ্যাক্ট দিয়ে? অবশ্যই রিঅ্যাক্ট নেটিভ দিয়ে করা যায়, রিঅ্যাক্ট নেটিভ দিয়ে করা যায়। ঠিক আছে, আপনার ভিডিওটা দেখে নিন, ওই যে আপনার ওই যে ভিডিওটা ছিল। তো যাই হোক, এবার আমরা তাহলে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে ফেলি। মজার বিষয় হচ্ছে আমি এটা অলরেডি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম, তাহলে আমার আবার নতুন করে ডাউনলোড করার কোনোই দরকার নাই। আমরা এবার ডাউনলোড করে ফেলেছি, যেহেতু আমরা এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার সময় অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন, আমরা অনেকেই দুমদাম ইনস্টল করে ফেলি, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটা ইনস্টল করার সময় ছোট্ট একটা কাজ করে নিতে হয়। কি সেই কাজ? যেমন আমি তো এই ফোল্ডারটাকে এখন রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার রাইট বাটনে এই ফোল্ডারটা কি দিয়ে ওপেন করব এরকম একটা শর্টকাট কিন্তু আমার এখানে চলে আসতেছে। দেখেন, ভিএলসি দিয়ে বা স্ক্যান করার জন্য, দেখতে পাচ্ছেন সবাই? আমরা এমন ভাবে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ইনস্টল করব, এটা আমরা অনেকেই ভুলে যাই বা জানি না, বা অনেকের মিসিং হয়ে যায়। ইনস্টল করার সময় ছোট্ট এই কাজটা করে নিব, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু প্রজেক্ট ফোল্ডার গুলো রাইট বাটন ক্লিক করে এখানে ভিজুয়াল স্টুডিও কোডের যেই আপনার হচ্ছে শর্টকাটটা, সেটা কিন্তু চলে আসবে। যেমন ডাবল ক্লিক করছি আমি, আমার এখানে ইনস্টল করা নাই আসলে, ডাবল ক্লিক করলাম। এবার কি করতে হবে, এগুলো পড়ার দরকার নাই, এখানে কি লেখা আছে না লেখা আছে এরকম। আমি কিন্তু অদ্ভুত কিছু স্টুডেন্ট পেয়েছিলাম জীবনে, বুঝছেন? মানে সফটওয়্যার ইনস্টল করার সময় উনি অনেক কষ্ট করে লাইসেন্স সব পড়ছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি অবস্থা, ইনস্টল হয়েছে? ভাই আমার তো লাইসেন্স পড়াই শেষ হয়নি এখনো। বুঝতে পারছেন, খুবই সিরিয়াস আর কি। সো দরকার নাই, এগুলো কি লেখা আছে এগুলো পড়ে আমার দরকার নাই, আমরা খালি আমাদের দরকার এটা ইউজ করা। সো অ্যাকসেপ্ট করে নেক্সট নেক্সট, সবাই দেখতে পাচ্ছেন তো? কোনো কিছু না, মানে নেক্সট নেক্সট, খালি পড়তে যাবেন না কিন্তু, আবার কি লেখা আছে দরকার নাই, আবার নেক্সট। কিন্তু এই নেক্সটে আসার পর আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই যে দেখেন অ্যাড ওপেন উইথ কোড, অ্যাড ওপেন উইথ কোড, এই দুইটা একটু চেক করে দিবেন। এই দুইটা চেক করে দিলেই আপনি কিন্তু রাইট বাটনে সেই অপশনটা পাবেন। অনেকেই আমরা ধুমধাম করে ইনস্টল করে ফেলি, এই দুটো জিনিস চেক করি না। তাহলে তারা কি করব, এই দুটো জিনিস চেক করে এবার আমরা ইনস্টল করব। দেখবেন আমার ডেস্কটপ আইকন দরকার নাই, দিয়ে দিচ্ছি ভাই।
দিয়ে দেন, কোনো এটা সমস্যা নাই। ক্রিয়েট এ ডেস্কটপ আইকন দিলে ডেস্কটপ আইকন থাকবে, বুঝতে পারছেন? আর আমরা তো অনেক আগে দিচ্ছি। আর আপনি যদি চান যে ডেস্কটপ আইকন থাকুক তাহলে আপনি দেন, আর যদি চান না থাকুক তাহলে দিয়েন না। আমি ডেস্কটপে খুব বেশি আইকন দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমার এখানে একটা কোশ্চেন আছে, যারা আমরা অলরেডি দিয়ে রাখছি, মানে আমি তো প্রায় 1 বছর হয়ে গেছে এটা ইউজ করতেছি, তাহলে আপনি একটা কাজ করবেন, একেবারে নতুন ভার্সন সেটা আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আবার ইনস্টল করার সময় এখন চেক করে দিবেন, দেখবেন তাহলে চলে আসবে। ভাই এগুলো তো অটো আপডেট হয় না, আপডেট হইলেও ওই চেকবক্স তো আর পাবেন না আপনি। অটো আপডেট হলেও দেখবেন আপনারা যেহেতু ইনস্টল করার সময় আগে চেকবক্স চেক করেন নাই, তার মানে আপনার কিন্তু চেকবক্সটা আর পাবেন না। সেজন্য নতুন করে আবার আপনি কি করবেন, ওই জিনিসটা সেটআপ করে নেবেন আর কি। ঠিক আছে সবাই? আপনি যে দেখালেন যে ইলেকট্রন জেএস যেটা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? জি তাহলে নোড জেএসও তো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক নাকি স্যার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে। সো সবাই একটু খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে ফেললাম। তো এনভায়রনমেন্ট সেটআপের একটা ধাপ শেষ করলাম, ইনস্টল ভিএস কোড এন্ড কনফিগার। আমরা কনফিগারটা একটু পরে করব, কোনো সমস্যা নাই। এবার আসেন ইনস্টল নোড.জেএস। আমরা আজকে কাজ শুরু করব, কিন্তু আজকেই কিন্তু আমরা নোড.জেএস নিয়ে কাজ শেখা শুরু করব না, বুঝতে পারছেন তো সবাই নাকি? জি ভাই। তো আজকেই কিন্তু আমরা নোড.জেএস নিয়ে কাজ শুরু করব না, কিন্তু আমরা আসলে নোড.জেএস সফটওয়্যারটা কিন্তু আমাদের সিস্টেমে আমরা ইনস্টল করে ফেলবো, কারণ এটার অনেক হেল্প আমাদের লাগবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আমরা এখন কি করবো তাহলে, নোড.জেএসটা আমরা ইনস্টল করে ফেলবো। আমি যে কাজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই আপনারা সবাই করবেন আর কি, ঠিক আছে? আমি একটু ছোট করে ফেলি এই জিনিসটাকে। ওকে, আমরা তাহলে হচ্ছে আমরা এখন একটু সেম একই জিনিস, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো নোড.জেএস, লিখে আমরা এন্টার দিব। দেখেন আমরা গুগলে গিয়ে নোড.জেএস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর দেখেন এখানে কি বলছে, প্রথমে বলছে নোড.জেএস ইজ এ জাভাস্ক্রিপ্ট রানটাইম বিল্ট অন ক্রোম V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। এটা নিয়ে আমি পরে কথা বলবো, মানে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কিভাবে রান হয় এবং V8 ইঞ্জিন বলতে আসলে কি বোঝায় এটা নিয়ে আমি পরে কথা বলবো, এখন বলবো না। তো আমরা আসলে কি করবো এখন, নোড.জেএস এই সফটওয়্যারটা আমরা এখন ডাউনলোড করবো আসলে। ওকে নাই, সো এই হলো আমাদের কাহিনী। তো আমরা এখন চলে আসলাম নোড.জেএস ডাউনলোড করার জন্য। এখন ডাউনলোড করতে এসে দেখছি আমরা যে নোড.জেএস 16.13.0 এটা আমাকে রিকমেন্ড করছে, সে বলছে রিকমেন্ড ফর দ্য মোস্ট ইউজার্স। আর এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, একেবারে 17.0.1 কারেন্ট ভার্সন এটা, ঠিক আছে? একেবারে লেটেস্ট ফিচার সহ আছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে কোনটা ডাউনলোড করব? প্রথম কথা হচ্ছে আমরা যখন বিগিনার বা লার্নার তখন আমরা চাইলে এটা ডাউনলোড করতে পারি, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে স্টেবল ভার্সন। স্টেবল মানে 16.13.0 এটা স্টপ, বুঝতে পারছেন তো নাকি? মানে এই ভার্সনটা কখনো চেঞ্জ হবে না। বাট 17.0.1 এই নোড.জেএস এর ভার্সন আজকে দেখছেন 17.0.1, আপনি হয়তো কিছুদিন পরে দেখবেন 17.5 সামথিং। অর্থাৎ এটা স্টেবল না, এটা হচ্ছে ভার্সনটা চেঞ্জ হবে। সো সব সময় আসলে স্টেবল একটা ভার্সন ইউজ করে কাজ করা উচিত আমি বলবো যে, এবং যে কোনো প্রজেক্টে যদি আপনারা কখনো কাজ করেন স্টেবল ভার্সনটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি বিগিনার হিসেবে বা লার্নার হিসেবে চাইলে এই ভার্সনটা নিয়েও কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? সবাইকে বুঝতে পারছেন? নোড.জেএস ইজ এ জাভাস্ক্রিপ্ট রান টাইম, এখানে কিন্তু সুন্দর করে বলেই দেওয়া আছে বিল্ড অন ক্রোম, ওই যে আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারের V8 ইঞ্জিনটা থেকে এটাকে তৈরি করা হয়েছে। আসলে বের করে এনে আপনার মেশিনে ইনস্টল করে আমরা এখন জাভাস্ক্রিপ্ট যেমন ব্রাউজারে রান হয় আমরা ডেস্কটপ থেকে আসলে রান করতে পারি। তো চলেন শুরু করা যাক। আমরা এবার আমাদের নেক্সট স্টেপে চলে যাই। আমরা হচ্ছে এখন আমরা একটা খুব সুন্দর সফটওয়্যার, মানে আমাদের একটা কমান্ড প্রম্পট আছে, এটা আমরা অনেকেই হয়তো পরিচিত। সিএমডি লিখে দেখেন, স্টার্টে ক্লিক করে আমরা সিএমডি লিখলাম, এবার এন্টার প্রেস করলাম, আমাদের সামনে এই সিএমডিটা চলে আসলো। কমান্ড প্রম্পট কিন্তু আমাদের সামনে চলে আসছে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতেছি। আপনারা আপনাদের উইন্ডোজে এটা পাবেন। তো আমরা এই মাত্র নোড.জেএস এটা ডাউনলোড করলাম, খুব ভালো কথা। এবার আমি কিন্তু ইনস্টল করি নাই, বাট আপনার কম্পিউটারে নোড.জেএস ইনস্টল করা আছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন? লিখবেন node-v, এন্টার দেন। কি লেখা আসছে? node is not recognized as an internal or external command। মানে আমার এখানে কম্পিউটারের মধ্যে নোড.জেএসটা আসলে ইনস্টল করা নাই। আপনাদের যাদের কম্পিউটারে নোড.জেএসটা ইনস্টল করা আছে তারা দেখবেন কি হচ্ছে, সুন্দর মতন দেখবেন যে আপনি একেবারে পুরো এটার ভার্সনটা কিন্তু চলে আসবে। আমি আবার লিখি দেখেন, node-v নোড.জেএস এর ভার্সনটা আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে বের করতে চাচ্ছি। আসলে নোড লিখে -b লিখলাম, এন্টার দিলাম, দেখেন কি বলছে, নোড ইজ নট রিকগনাইজড। মানে নোড.জেএস এখনো ইনস্টল করা হয়নি, কারণ আমি নিজেও নোড.জেএসটা আসলে ইনস্টলই করি নাই। কি বলেন সবাই, ঠিক তো নাকি? আমরা এবার তাহলে হচ্ছে এই দেখেন নোড.জেএস ভার্সন 16, আমি স্টেবল ভার্সনটা ডাউনলোড করেছি 16.13.0। আমি ডাবল ক্লিক করলাম। এবার আমরা খুব সহজে আগের মতনই লাইসেন্স এগ্রিমেন্ট দিয়ে আমরা নেক্সট এবং ইনস্টলে ক্লিক করব। ফাইনালি দেখবেন যে আমাদের কিন্তু নোড.জেএসটা ইনস্টল হয়ে যাবে আমাদের সিস্টেমে।
ইয়েস সি ফোল্ডারে ইনস্টল করতে হবে, মানে সি ইনস্টল করতে হবে না অন্য কোনো ফাইল ইনস্টল করলে এটা প্রবলেম নিয়ে হবে? এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, আপনি খালি ইনস্টল করবেন, সি হোক আর যেখানে হোক, এটা নিয়ে এখন চিন্তাই করার দরকার নাই। আচ্ছা ভাই। বুঝতে পারছেন তো নাকি? জি ভাইয়া। মানে এটাকে সিতে করব নাকি অন্য টাইপে করব দরকার নেই ভাবার, আপনি খালি ডাবল ক্লিক করে নেক্সট নেক্সটে চলে যাবেন। এটা যেখানে যেখানে হওয়ার দরকার সেখানে সে অটোমেটিক হয়ে যাবে। এই মাত্র আমি আমার কম্পিউটারে Node.js আমি ইনস্টল করলাম। এবার আসেন তো দেখি সিএমডি তে যাই। সিএমডি কমান্ড প্রম্পট চলে আসলো। কেমনে কমান্ড প্রম্পট নিয়ে আসলাম বুঝতে পারছেন তো সবাই নাকি? জি ভাইয়া। স্টার্টে ক্লিক করলাম, কিবোর্ড থেকে লিখলাম সিএমডি, এই যে কমান্ড প্রম্পট চলে আসছে। ঠিক আছে, এবার আসেন তো দেখি আমরা একটু ট্রাই করে দেখি Node.js আসছে কিনা। Node-v, এখন এন্টার দিলে দেখবেন কি বলছে সে। সবাই দেখতে পাচ্ছি তো? ভার্সন 16.13.0। তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোড আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারবো এবং আমরা Node.js একটা রান টাইম জাভাস্ক্রিপ্টে সেটাও কিন্তু আমরা আমাদের সিস্টেমে বা আমাদের অপারেটিং সিস্টেমে কিন্তু ইনস্টল করতে পারবো এবং আমরা কমান্ড প্রম্পট দিয়ে চেকও করতে পারবো যে আমাদের কম্পিউটারে Node.js আসলে ইনস্টল হয়েছে কিনা। কি বলেন সবাই, ঠিক তো নাকি? জি। এবার হচ্ছে ইনস্টল গিট। বুঝতে পারছেন সবাই? মানে আমরা এখন আমাদের সিস্টেমে গিট ইনস্টল করে ফেলবো, কারণ আমাদের কাজ করার জন্য এই গিটটাও কিন্তু আমাদের লাগবে। গিট মানে গিটহাবের একটা পার্ট। সো গিটহাব নিয়ে আলোচনা আমি করবো, কোনো সমস্যা নেই। তার আগে আমরা একটু গিটটাকে ইনস্টল করা আমি আপনাদের সবাইকে দেখা দিচ্ছি। দেখেন, একইভাবে আপনাকে গুগলে যেতে হবে। আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর আপনি লিখবেন গুগলে গিট ডাউনলোড। মানে বুঝতে পারছি তো সবাই নাকি? মানে এই জিনিসগুলো কারো কাছে কঠিন লাগছে না তো? না স্যার, ইজিলি স্যার। নো স্যার। জি ভাই বুঝতে পারছি। ওকে, গিট আর গিটহাব কে কিনা ভাই? গিট হচ্ছে এই সফটওয়্যারটা যেটা আমার সিস্টেম থেকে গিটহাবকে কন্ট্রোল করবো আর কি আমরা এটা দিয়ে। গিটহাবের একটা পার্ট। রাইট, গিটহাবের একটা পার্ট। আমি ডিটেইলে কথা বলবো, কোনো সমস্যা নাই। আর এবার আমরা তাহলে দেখেন গিট ডাউনলোড লিখে সার্চ করার পর আমার সামনে একটা ওয়েবসাইট আসলো। গিট, এখানে চলে গেলাম আমরা, SCM, এই যে gitscm.com। এবার গিটে আসার পর দেখেন গিট ডাউনলোড লিখে এই ওয়েবসাইটে আসার পর সে নিজে আমাকে কি বলছে দেখেন, যে লেটেস্ট সোর্স রিলিজ 2.33.1 এই ভার্সনটাকে সে বলছে আমার সিস্টেম ইনস্টল করার জন্য। ঠিক আছে, তো আমি কি করবো, সুন্দরভাবে এখানে ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পর আমার দেখবেন গিট আবার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আসলে, দেখেন এই যে এই জায়গার মধ্যে আছে। এই হচ্ছে আমার সেই গিট, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি স্যার। এটা আমরা চলে ডাউনলোড করে ফেলি। ডাবল ক্লিক করলাম, এবার আমরা ইয়েসে ক্লিক করলাম। ওকে, এবার আমরা নেক্সট এবং এখানে কোনো কিছু চেক করার দরকার নাই, ঠিক আছে? পড়াপড়িরও দরকার নাই কিন্তু। নেক্সট এবং হচ্ছে নেক্সট এবং হচ্ছে নেক্সট এবং হচ্ছে নেক্সট এবং হচ্ছে নেক্সট, যতক্ষণ নেক্সট চাইবে খালি দিতেই থাকেন, কোনো সমস্যা নাই। আমরা এরপর ইনস্টলে ক্লিক করবো, সুন্দর মতো ইনস্টল হয়ে যাবে। মানে কেউ কনফিউশন তৈরি করবেন না, আচ্ছা এটাকে আমি সিতে নিব নাকি ডি ড্রাইভে নিয়ে যাবো, এটা এখানে করবো নাকি সেখানে করবো। প্রথম দিকে এত বেশি কনফিউশনে যাওয়ারই দরকার নাই, ঠিক আছে? ওকে, নাইস। তো আমাদের গিট ইনস্টল হচ্ছে। আচ্ছা, গিট ইনস্টল হচ্ছে, তো আমি একটু মানে এখানে একটা জিনিস আগে থেকে টেস্ট করে নিতে নেই, চলেন আমাদের কম্পিউটারে গিট ইনস্টল করা আছে কিনা একটু টেস্ট করি তাড়াতাড়ি। তবে গিট -version ভার্সন, এই যে এখন চলে আসছে গিট ভার্সন 2.33.1। আমরা মোটামুটি আমাদের এনভায়রনমেন্ট সেটআপের পার্টটা শেষ করলাম মনে হয়। এই ভিজুয়াল স্টুডিও কোডটাকে যদি আমরা আমাদের মানে ডেভেলপার ফ্রেন্ডলি করে ফেলতে পারি, প্রফেশনালরা যেভাবে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ব্যবহার করেন, আমরা যদি সেই কাজটা করে ফেলতে পারি, তাহলে দেখবেন যে আপনি কিন্তু অনেক বেশি কি হবেন, মানে খুব সুন্দর করে এটাকে ব্যবহার করতে পারবেন। আমি একটা প্রজেক্ট বানাইনি, নাম দিলাম হচ্ছে ওয়েব। ঠিক আছে, এটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে রান করব। রাইট বাটন ক্লিক, এই দেখেন অপশনটা কিন্তু চলে আসছে। এবার আমি একটু বড় করে ফেললাম। এবার দেখেন এই হচ্ছে আমাদের ওয়েব ফোল্ডার। তো ওয়েব ফোল্ডারের মধ্যে দেখেন আমাদের এখানে কিছু সুন্দর অপশন রয়েছে। আমি এই ওয়েব ফোল্ডারের মধ্যে আমি কোনো ফাইল বানাবো, কোনো ফোল্ডার বানাবো নাকি কি করবো আমরা? আমি একটা ফাইল বানাই, চলেন index.html ফাইলটা আমি বানাচ্ছি, index.html ফাইল। ওকে, এখানে আরো অনেক ফাইল টেল বানানো যায়, ওইদিকে পড়ে যাচ্ছে আর কি। ওকে, এবার দেখেন আমি এখানে HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসবো। সবাই কি দেখতে পাচ্ছেন এগুলো ভিজুয়াল? এই জিনিসগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে জিলুর রহমান ভাইয়ের টিউটোরিয়াল গুলো দেখে ফেললে আমার মনে হয় যে আপনার মানে এগুলো সব দেখা হয়ে যাবে আর কি। এবার প্রথম একটা প্রবলেম দেখেন, সেই প্রবলেমটা আমরা সলভ করি। নাম্বার 1 প্রবলেম হচ্ছে প্রায় সময় আপনি কোড করার সময় কোডগুলোকে একটু জুম ইন জুম আউট, মানে কাছে আনার দরকার পড়তে পারে, কিংবা একটু পিছনে নিয়ে মানে একটু দূরে সরিয়ে ফেলার প্রয়োজন পড়তে পারে, মানে জুম ইন জুম আউট করার প্রয়োজন পড়তে পারে, যেটা আমরা নরমাল ভাবে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটা ঘুরালে হয়, রাইট? বুঝতে পারছেন? কিন্তু এখন কি এটা হচ্ছে বলেন তো দেখি সবাই? না ভাই, হচ্ছে না। এটার জন্য কি করব আমরা? অবশ্যই হয় ফাইলে ক্লিক করে প্রেফারেন্সে যাবেন, সেটিংসে যাবেন। আমি আবার দেখাচ্ছি সবাইকে, ফাইলে ক্লিক করে প্রেফারেন্সে যাবেন এবং সেটিংসে যাবেন।
এইখানে লিখে সার্চ করেন জুম লিখে সার্চ করেন, জুম লিখে সার্চ করার পর দেখেন এখানে মাউস হুইল জুম, এই বক্সটা চেক করা ছিল না, এখন আপনি চেক করে দেন, আপনার ঘটনা ঘটে গেছে। এখন দেখেন এই যে জুম ইন জুম আউট হচ্ছে। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। অস্থির। আচ্ছা, প্রথম নাম্বার 1 কাজ শেষ। নাম্বার 2 কাজ হচ্ছে আপনার আমরা আমাদের কাজের জন্য একটা কাজ করব। দেখেন যে অবশ্যই দেখেন প্রফেশনালরা কি করেন, দেখেন যে কাজ করার জন্য ওনারা একটা থিম চুজ করেন। আমরা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন থিম দেখেছিলাম, মনে আছে তো সবার নাকি? অনেকে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন। জি। তো কোড এডিটর আপনাদের যদি এটা ইউজ করতে চান কোনো সমস্যা নাই, এটাও ভালো। মানে আপনার এই যে থিমটা আছে এটাও ভালো, ডিফল্ট থিম। এবং ডিফল্ট থিমের একটা ভালো গুণ হচ্ছে যে আপনি যদি ডিফল্ট থিমটা ইউজ করেন তাহলে আপনার মানে ভিজুয়াল স্টুডিও কোডটা একটু কি হবে, ফাস্ট কাজ করবে আসলে, বুঝতে পারছেন? কিন্তু তারপরেও ধরেন আমরা একটু চাই কি যে আমরা একটু রং চং চাই, সুন্দর একটা প্ল্যাটফর্ম আসুক এখানে, তাই না? সুন্দর একটা কালার কম্বিনেশন আসুক, সেজন্য আমরা একটা কাজ করবো। চলেন এই ভিজুয়াল স্টুডিও কোডের এখানে একটা অপশন আছে, দেখেন এই যে এক্সটেনশন, এখানে ক্লিক করে ফেলি। চলেন, অনেক অনেক থিম আছে, অনেক অনেক থিম আছে, থিমের অভাব নাই। আমি যে থিমটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে আপনার নাইট আউল। ঠিক আছে, নাইট আউল। আপনি অন্য যে কোনো থিম চাইলে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। অনেক অনেক থিম আছে, আমি নাইট আউল থিমটা আসলে আমার মেইনলি আমার কাজে ব্যবহার করে থাকি আর কি। ঠিক আছে, সো আমি নাইট আউলটা ইউজ করছি দেখেন। বাট থিমের কিন্তু অভাব নাই, আমি আবারও বলছি, মানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো থিম ইউজ করতে পারেন। দেখেন এই যে চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফন্টের স্টাইল গুলোও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, কি বলেন সবাই? ঠিক না? আবার আরেকটা জিনিস হচ্ছে এই বাম পাশে আমাদের অনেক ফাইল থাকবে, যেমন এটা একটা HTML ফাইল, আমি দেখাই আপনাদেরকে। আমাদের এখানে CSS ফাইল থাকতে পারে, CSS ফাইল থাকতে পারে, আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের ফাইল থাকতে পারে, কি বলেন সবাই? জি স্যার। এখন আমাদের আরেকটা এক্সটেনশন আছে যেটা খুবই ভালো, যেমন হচ্ছে ম্যাটেরিয়াল আইকন। ঠিক আছে, ম্যাটেরিয়াল আইকন, এটা আমি ইউজ করে থাকি। আপনারা এই আইকনের জন্য আরো অনেক থিম পেতে পারেন, আপনারা নিজেরা একটু সার্চ করে দেখতে পারেন। আমি যেগুলো ইউজ করে থাকি সেগুলো শুধু দেখাচ্ছি। দেখেন ম্যাটেরিয়াল আইকন থিম, আমি এটা ইনস্টল করছি। এটা ইনস্টল করলে মানে একটু প্রফেশনাল লাগবে আর কি, বুঝতে পারছেন? মানে কোডগুলো দেখতে একটু ভালো লাগবে, প্লাস কাজ করে আপনি একটু আনন্দ পাবেন আর কি। ওকে, ঠিক আছে, এবার আসেন শুরু করা যাক। আমরা হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিমটাকে আমি অ্যাক্টিভ করে ফেললাম। এবার আমরা এখানে চলে আসলাম। দেখেন এখন কেমন লাগছে, দেখেন এটা একটা style.css ফাইল, দেখেন এই যে CSS এর আইকন চলে আসছে। এটা একটা HTML ফাইল, HTML এর আইকন চলে আসছে। কোড মানে ফাইলগুলো দেখতে সুন্দর লাগছে না, কি বলেন সবাই? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? আবার দেখেন app.js, এখানে কিন্তু আমাদের একটা JS এর আইকন কিন্তু চলে আসে, খুবই খুবই ভালো লাগছে কিন্তু। সো এটাও কাজ করার ক্ষেত্রে আপনার মানে আপনি যে জায়গায় বসে কাজ করেন একটু গুছিয়ে টুছিয়ে কাজ করলে কাজ করার একটা আনন্দ চলে আসে না মনের মধ্যে, কি বলেন সবাই? এই জন্য আমরা এটা ইউজ করবো আর কি। পাশাপাশি আমরা আরো একটা জিনিস কাজ করব। দেখেন এই যে কোডগুলা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার নাইট আউল থিমের ডিফল্ট ফন্ট। ঠিক আছে, এটা হচ্ছে নাইট আউল থিমের ডিফল্ট ফন্ট। তো আমি ফন্ট হিসেবে একটা ফন্ট আসলে ব্যবহার করে থাকি। সেই ফন্টটা হচ্ছে আপনার, এটা আমার কাছে খুবই ভালো লাগে আসলে। এবং সারা দুনিয়ার মধ্যে আমি যেটা দেখেছি যে আপনার প্রফেশনালরা 3টা ফন্টই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। সেই 3টা ফন্টই আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। আমরা একটু দেখাই ফন্টগুলোর নাম আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ডেফ ফন্টস, এটাকে একটু আমি বের করি, আপনাদেরকে ফন্টগুলো আমি দিয়ে দিব, তার মানে আপনারা কিন্তু পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর কি। সো ডেফ ফন্ট আমরা পেয়ে গেলাম। 3টা ফন্ট রয়েছে এখানে, দেখেন একটা হচ্ছে ড্যাঙ্ক মনো। ঠিক আছে, ড্যাঙ্ক মনো এই ফন্টটা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকেন অনেক ডেভেলপাররা। ফিরা মনো, এটাও খুবই প্রফেশনাল একটা ফন্ট মানে কোডিং করার জন্য। এবং এই ফন্টগুলো কিন্তু শুধুমাত্র ভিজুয়াল স্টুডিও কোডের জন্য না, যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করেন, যারা হচ্ছে আপনার PHP স্ট্রম ইউজ করে থাকেন, যারা ভিজুয়াল স্টুডিও ইউজ করে থাকেন, সি শার্প নিয়ে কাজ করেন, পাইথন নিয়ে কাজ করেন, তারাও কিন্তু তাদের এডিটরে এই ফন্টগুলোকে বেশি ইউজ করে থাকেন। এর বাইরেও অনেক ফন্ট আছে আসলে, বাট এই 3টা ফন্ট হচ্ছে মোটামুটি বিখ্যাত ফন্ট আর কি। অপারেটর মনো, ফিরা মনো এবং কি ড্যাঙ্ক মনো। সবাই কি বুঝতে পারছেন সবাই? তো আমরা প্রথমে একটা কাজ করবো, এই ফন্টগুলোকে আমাদের কম্পিউটার আগে ইনস্টল করা লাগবে। দেখেন আমি এইভাবে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সুন্দর করে যে ইনস্টলে ক্লিক করবো, সবগুলো ফন্ট আমার কম্পিউটারে কিন্তু এখন ইনস্টল হচ্ছে। দেখেন এই যে ইনস্টল হয়ে গেছে। নাম্বার 1 কাজ ইনস্টল করে ফেললাম। ওকে সবাই, আমাদের উইন্ডোজ এর মধ্যে ফন্টগুলো চলে আসলো, খুবই ভালো কথা। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে এই যে এডিটরের এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলোর মধ্যে আমরা সেই ফন্টটাকে নিয়ে আসতে চাই। তাহলে কিভাবে নিয়ে আসবো? সুন্দর মতন আপনি হচ্ছেন ফাইল থেকে প্রেফারেন্স থেকে। আরেকজন প্রশ্ন করেছিলেন ম্যাকে এবং লিনাক্স ইউজ করা যাবে কিনা। ম্যাকে এবং লিনাক্সে অবশ্যই ইউজ করা যাবে, ঠিক আছে। সো ফাইলে ক্লিক করবো আমরা, ফাইল থেকে প্রেফারেন্সে, তারপর হচ্ছে সেটিংসে যাব আমরা। এইখানে আপনি একটা কাজ করেন, লিখেন ফন্ট ফ্যামিলি।
ফন্ট ফ্যামিলি লেখার পর দেখেন এডিটর ফন্ট ফ্যামিলি বাই ডিফল্ট কনসোলাস কথাটা লেখা আছে এখানে, কনসোলাস। আপনি একটা কাজ করেন, একটা খুব মোটকু টাইপের একটা ফন্ট আছে না, ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট, জি জি ভাইয়া। একটু দেখি ইম্প্যাক্ট দিয়ে আমাদের এখানে ইম্প্যাক্ট আসে কিনা। এই দেখেন মোটকু ফন্ট চলে আসছে। নিশ্চয়ই আমরা এটা চাই না, কি বলেন সবাই? এটা চাই আমরা, এটা চাই না। আমরা চাই হচ্ছে আপনার অপারেটর মনো। আমি আমাদের অপারেটর মনো ফন্টটা আমি ব্যবহার করি। আপনারা মানে ফিরা মনো, অপারেটর মনো এবং ড্যাঙ্ক মনো, এই তিনটা ফন্টই আসলে ভালো। সো আমি অপারেটর মনো ইউজ করলাম। এখন দেখেন আমি বানান ভুল করেছি মনে হয়, ওপিই আরে, আচ্ছা বানান ঠিকই আছে, ওপিই আরে টিউআর, অপারেটর মনো বানান ঠিক আছে, কিন্তু আমার ফন্ট লোড হচ্ছে না, কারণ একটু আগে মাত্র আমি ফন্ট ইনস্টল করেছি। আমার ভিজুয়াল স্টুডিও কোডটাকে কি করতে হবে এখন? কেটে দিয়ে আবার নতুন ভাবে আনতে হবে আবার। আমি কেটে দিলাম, নতুন করে আবার রান করছি, এবং নতুন করে যখন সে রান হবে তখন সে একেবারে আমাদের এই দেখেন অপারেটর মনো, এই ফন্টটা হচ্ছে আমি আমার প্রজেক্টে ব্যবহার করে থাকি আর কি। এবং মানে খুবই নাইস। আপনি অপারেটর মনোর জায়গায় ফিরা মনো ব্যবহার করতে পারেন। ফিরা মনোটা প্রচুর মানুষ ব্যবহার করে থাকে, ফিরা মনো লেখেন এখানে, ফিরা মনো। সো এটা হচ্ছে ফিরা মনো, প্রায় কাছাকাছি, বাট ফিরা মনোটা অনেক নাইস। মানে বিশেষ করে HTML এ আপনি বুঝতে পারবেন না ফন্ট আছে কত নাইস, বিশেষ করে প্রোগ্রামিং করার ক্ষেত্রে বুঝবেন এই অপারেটর মনোর পাওয়ারটা কতটুকু, ফিরা মনোর পাওয়ার কতটুকু, কিংবা ড্যাঙ্ক মনোর পাওয়ার কতটুকু। এই হচ্ছে অবস্থা। আমরা তাহলে ফন্টের ব্যাপারটা দেখে ফেললাম। এর পাশাপাশি আমরা কিছু কাজ করব, আমরা ছটপট দেখি চলেন। এবার নাম্বার 1 কাজ হচ্ছে আমরা আমাদের বেসিক সেটআপ গুলো করে ফেললাম। এবার আসেন দেখা যাক, আমরা আবার এক্সটেনশনে যাই। এক্সটেনশনে গিয়ে আপনি একটু কষ্ট করে লিখবেন জাভাস্ক্রিপ্ট লিখবেন, আর কিছু লেখা দরকার নেই, শুধু জাভাস্ক্রিপ্ট লিখেন। তাহলে জাভাস্ক্রিপ্টের যত এসেনশিয়াল মানে যত জরুরি এক্সটেনশন আছে সব আপনার সামনে চলে আসবে। বাট ভুলে একটা কাজ করবেন না, অনেকেই আছেন যে মানে শুধু মানে এই ধরনের কাজগুলো করতে ওনাদের বেশি ভালো লাগে যে না তাহলে সব এক কাজ করি, যেহেতু সবগুলো জাভাস্ক্রিপ্টের জন্য দরকার সব গণহারে আমরা ইনস্টল করা শুরু করি। নো, একবারে আপনার কোড এডিটরে আর কোড করা যাবে না, বেছে বেছে যেগুলো দরকার। যেমন হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের হচ্ছে ES6 কোড স্নিপেটস, এটা অনেক ভালো, আমরা এটা ইনস্টল করতে পারি, আমরা এটা ইনস্টল করলাম। এরপরে একটু নিচের দিকে নামেন, আমি দেখাচ্ছি। আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য আরো অনেক আছে, আমরা আস্তে আস্তে আমি দেখাবো আপনাদেরকে। ওকে, আচ্ছা আমি একটা কাজ করি, ES6 এর যে কোড স্নিপেট ছিল সেটা আমরা ডাউনলোড করে ফেললাম। ব্যবহারটা এখন দরকার হবে না আমাদের, পরে দরকার হবে। আরেকটা যেটা করবো সেটা হচ্ছে আমরা ESLint নামে একটা খুবই অসাধারণ একটি মানে এক্সটেনশন রয়েছে, আমরা ESLintটাকেও কিন্তু কি করব, আপনার এটাকে কিন্তু আমরা ইনস্টল করব। দেখেন এটা প্রচুর মানুষ, দেখেন 5 স্টার রিভিউ এবং কত মানুষ এটাকে ব্যবহার করেছে, চিন্তা করে দেখেন। সো এটাও জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে অনেক সুন্দর করে আমাদের জন্য গুছিয়ে দিবে। এগুলোরও অনেক সেটআপ আছে, পরে আমরা আস্তে আস্তে একটা একটা করে আমরা আসলে শিখে ফেলবো আর কি। সো চলেন শুরু করা যাক। আমরা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক সেটআপ শেষ। আরেকটা এক্সটেনশন আছে সেটা আমরা ইনস্টল করব, যেমন হচ্ছে আমাদের অনেক সময় আমরা HTML কোড লিখি না, দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমরা হচ্ছে ঠিক আছে, অনেক সময় আমরা HTML কোড লিখি, দেখেন কোড লেখার সময় ধরেন H1 ট্যাগটা আমরা আমরা এইভাবে করি, H1 ট্যাগ লিখলাম আমরা, দেখেন একটু বড় করে ফেলি, জুম করে ফেলি, এখানে লিখলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কিন্তু কখনো কখনো H1 ট্যাগটাকে আমাদের মনে হতে পারে না এটাকে H5 বানাই ফেলি, তো আমি তো H5 বানাই ফেললাম, এটা H5 হয়েছে, এটা কি H5 হয়েছে বলেন? না না, এই কিছু শর্টকাট সাহায্য আমাদের আসলে আমাদের কাজের গতিটাকে বাড়ায় দেয় আর কি, বুঝতে পারছেন? তো এটার জন্য এটা হচ্ছে অটো রিনেম ট্যাগ, ক্লোজ, অটো রিনেম ট্যাগ, রাইট? অটো রিনেম অনেক আছে, দেখেন অটো রিনেম ট্যাগ, অটো ক্লোজ ট্যাগ, শেষ নাই, অভাব নাই। বাট অটো রিনেম ট্যাগটা আপনি দেখেন নাম্বার 1 এ যেটা থাকবে সেটা বোঝা যাবে যে প্রচুর মানুষ ব্যবহার করছে, রিভিউ কিন্তু ভালো। দেখেন আমরা অটো রিনেম ট্যাগটাকে ইউজ করে ফেলবো। এগুলো কেন ইনস্টল করছি? আমাদের ডেভেলপার এক্সপেরিয়েন্স যেন ভালো হয়, আমাদের টুকিটাকি জিনিসের যেন সময় নষ্ট না হয় আর কি। সো কাজ করে ফেললাম। এখন আসেন দেখা যাক, আমি যদি এখন যাই, এখন আমি H1 ট্যাগটাকে H6 ট্যাগ বানিয়ে দিলাম, অটোমেটিক দেখেন এটা H6 হয়ে গেছে। আমাদের কাজের গতি কিছুটা হইলেও তো বাড়তেছে নাকি, কি বলেন সবাই? জি স্যার। ওকে, সো আরো অনেক টুকিটাকি জিনিস আমাদের লাগবে, আমি আজকেই সবকিছু দেখাচ্ছি না, আমি আস্তে আস্তে ফরম্যাটিং এর জন্য ফরম্যাটিং এর জন্য প্রিটিয়ারটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট আর কি। মানে দুনিয়ার মধ্যে বলতে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়, কারণ অনেকে তো অনেকটা ইউজ করে, প্রিটিয়ার লিখলে চলে আসবে, যে প্রিটিয়ার কোড ফরম্যাটর, এটা আমরা ইউজ করব। এটারও অনেক কনফিগারেশন আছে, আমি জাস্ট আপনারা সবাই ইনস্টল করে রাখেন আপাতত। আমি ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করার পর আপনি হচ্ছে ইনস্টলিং, হ্যাঁ আপনাদের অনেকের হয়তো ইনস্টল করা থাকতে পারে, আপনারা হচ্ছেন
আমরা ইনস্টল করে ফেললাম। এগুলোরও সেটআপ আছে, আমি আস্তে আস্তে সবগুলো সেটআপ আমি আপনাদেরকে দেখাই দিব, আজকেই না, কারণ আমরা অনেক কাজ মানে অনেক এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেছি, এবার আমাদের কোডিং এ যাওয়া উচিত। আমরা কাজ করে ফেললাম, এবার আমাদের কিন্তু মোটামুটি এসেনশিয়াল কিছু এক্সটেনশনও আমরা এখানে নিয়ে আসছি। সো আপাতত দ্যাটস ইট, আর কোনো কিছু আমরা নিয়ে আসবো না। ভিজুয়াল স্টুডিও কোডটা মোটামুটি আমাদের হাতের মুঠোয় আসছে তো সবাই, নাকি কি বলেন? জি স্যার। এবার আমরা এখন আমাদের মূল কাজ শুরু করবো। চলেন, আমাদের মোটামুটি ভাবে বলা যায় যে আমরা এনভায়রনমেন্ট সেটআপের কাজও শেষ করে ফেলেছি। তো চলেন এবার আমরা আমাদের মূল কাজ শুরু করি। আসলে সবাই কি রেডি? জি জি ওকে। জাভাস্ক্রিপ্টকে কিভাবে আমরা আসলে রান করাবো বা কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, চলেন পুরো বিষয় নিয়ে কাজ করি। নাম্বার 1, অলরেডি ওয়েব নামে একটা ফোল্ডার আমি তৈরি করেছি, এবং এই ফোল্ডারের মধ্যে index.html নামে একটা ফাইল তৈরি করেছি, app.js নামে আরেকটা ফাইল তৈরি করেছি, এবং style.css নামে কিন্তু আমরা আরেকটা ফাইল তৈরি করেছি। আমাদের যদিও আজকেই style.css টা খুব একটা লাগবে না, এখনই লাগবে না, এটা অনেক পরে লাগবে, সো আমি এটা ডিল করে দিলাম। আমাদের তাহলে app.js নামে একটা ফাইল তৈরি করলাম এবং index.html নামে একটা ফাইল তৈরি করলাম। আচ্ছা, এই মাত্র মনে পড়লো আমাদের খুব জরুরি আরেকটা এক্সটেনশন লাইভ সার্ভার, যেটা আমাদের লাগবেই, ওইটা ইনস্টল করি নাই। ঠিক আছে, লাইভ সার্ভারটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, আউটপুট দেখা দেবে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা আমাদেরকে অনেক হেল্প করবে আসলে। সো আমি এটা ভুলে গিয়েছিলাম, লাইভ সার্ভারটা আমরা এখন ইনস্টল করে ফেলি। চলেন, আমি শুধুমাত্র আমাদের জরুরি যেই এক্সটেনশন গুলো দরকার ওগুলো দেখাচ্ছি আর কি। আরেকটা আছে স্যার, ওই যে ব্র্যাকেট কালারাইজ, হ্যাঁ ব্র্যাকেট কালারাইজ করার জন্য আর কি। আচ্ছা, ওইটা রাইট, ওইটা আপনি আরেকটা ভালো কথা মনে করেছেন। ব্র্যাকেট চিনতে আসলে সুবিধা হয় তখন আমাদের। হ্যাঁ রাইট। আমার কাছে মোটামুটি একটা লিস্ট করা আছে, বুঝতে পারছেন? এই লিস্টটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। মানে প্রায় 12 থেকে 15টা এক্সটেনশন যেটা নেসেসারি। ঠিক আছে, ওইটার মধ্যে পিএইচপির জন্য কিছু ছিল, ওইটা মনে হয় আপনাদের এই মুহূর্তে ইনস্টল না করলে চলবে, বাট বাকি জিনিসগুলো আপনারা ইনস্টল করে ফেলবেন আর কি। সো লাইভ সার্ভারটা একটু বড়, আমাদের ইনস্টল হয়ে গেল। আরেকটা হচ্ছে ব্র্যাকেট লিখেন, শুধু ব্র্যাকেট লিখলেই ব্র্যাকেট কালারাইজার মনে হয় এটা কি, হ্যাঁ যেটা দেখেন কত সুন্দর, মানে ব্র্যাকেট এটা শুরু হয়েছে তাহলে এটা শেষ হচ্ছে, আমরা চিনতে সুবিধা হবে আর কি, বুঝতে পারছেন? বিশেষ করে এটাও আমাদের কাজে লাগবে খুব। আমরা এটাও আসলে ইনস্টল করে ফেলতেছি। দেখেন এবার এই পিটাকটাকে আমি ডুপ্লিকেট করতে চাই বিভিন্ন ধরনের এডিটরে, কন্ট্রোল ডি। এটার ডুপ্লিকেটরটা কি হচ্ছে আপনার কন্ট্রোল ডি, কিন্তু বাট আপাতত ম্যানুয়ালি আমাদের হচ্ছে শিফট অল্টার প্রেস করে কিবোর্ড থেকে আপ এবং ডাউন, লেফট রাইট আপ ডাউন আছে না আপনার, ডাউন কি প্রেস করলে কিন্তু আমাদের ডুপ্লিকেট হচ্ছে। ওকে সবাই, সো এই ছিল মোটামুটি আমাদের বেসিক সেটআপ। আমরা অনেক আলোচনা করে ফেলছি এনভায়রনমেন্ট নিয়ে, আমাদের এখন ক্লাসে ফিরে যাওয়ার পালা। চলেন আমরা ক্লাস শুরু করে ফেলি।